সংরক্ষিত আসনে বিএনপির চমক, আওয়ামী লীগ নেত্রীকে মনোনয়নে ক্ষুব্ধ ত্যাগী নেতারা। লাগবে না নিবন্ধন সনদ, এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় এলো বড় পরিবর্তন। এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার পরিচালনায় বাধা নেই। তীব্র হচ্ছে গরম, 36 থেকে 40 ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা বিডব্লিউটির। শিক্ষকের অধিকার রক্ষায় যশোরে ক্ষেতমজুর সমিতির আন্দোলন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। শার্শায় অভিযানে 4 ক্লিনিকের জরিমানা, অনিয়মের প্রমাণ। জাপানে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির 36 প্রার্থীর তালিকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন গোপালগঞ্জের সুবর্ণা শিকদার ঠাকুর। আওয়ামী লীগের কাশিয়ানী উপজেলা কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে থাকার বিষয়টি সামনে আসায় তার মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সুবর্ণা ঠাকুর দাবি করেছেন তাকে না জানিয়ে আওয়ামী লীগে পদ দেওয়া হয়েছিল এবং তিনি ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের সুনির্দিষ্ট সময় তিনি উল্লেখ করতে পারেননি। এদিকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দলের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য দলের পদধারী নেত্রীকে মনোনয়ন দেওয়াকে অনেকে অনুপ্রবেশ হিসেবে দেখছেন। অন্যদিকে সুবর্ণা ঠাকুর নিজেকে বিএনপিপন্থী পরিবারের সদস্য ও জনসম্পৃক্ত শিক্ষক হিসেবে দাবি করে মনোনয়নকে যৌক্তিক বলেই মনে করছেন। বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর অধীনে এখন থেকে শিক্ষক নিয়োগে আগের মতো আলাদা নিবন্ধন সনদ পরীক্ষার প্রয়োজন হবে না। চাকরি প্রার্থীদের জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীরা ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করবেন এবং এরপর বহু নির্বাচনী ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এই 2 ধাপে উত্তীর্ণ হলেই সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, প্রথমবারের মতো এবার সরাসরি শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হয়েছে। এখন তা যাচাই বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করা হবে। কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে তিনি বলেছেন, সুনির্দিষ্ট করে দিনক্ষণ বলা সম্ভব নয়, তবে আশা করা হচ্ছে 1 সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে। এনটিআরসিএ এর সূত্র জানিয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট 77,799টি শূন্যপদ রয়েছে। এসব শূন্যপদ যাচাই বাছাই শেষে বিজ্ঞপ্তি চূড়ান্ত করা হবে। এরপর তা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। অনুমোদন পেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের পর 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণরা 20 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত ফল। 2 পরীক্ষায় পাশ করতে প্রার্থীকে পৃথকভাবে 40 নম্বর পেতে হবে। নতুন এই পদ্ধতিতে যেসব প্রার্থী নিয়োগের জন্য চূড়ান্ত হবেন, শুধু তাদের এনটিআরসিএ থেকে শিক্ষক পদে নিয়োগের একটি সনদ প্রদান করা হবে। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হচ্ছে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষা চলাকালে প্রতি বছর দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হতো। তবে চলতি বছর পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আজ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো বৈধ প্রতিষ্ঠান নয়, সরকারের নিবন্ধিত নয়, এগুলো আমরা রিকগনাইজ করি না। আর কোচিং সেন্টারের তালিকা আমার কাছে নেই, কোথায় কোচিং হচ্ছে আমি জানি না। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এজন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকালীন যেন বিদ্যুতের সরবরাহ ঠিক থাকে এজন্য সারা দেশের দায়িত্বপ্রাপ্তদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। পরীক্ষার হল যেন পরীক্ষা বান্ধব থাকে সেটি নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করতে চাই।
দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। আগামীকাল থেকে আগামী 25 থেকে 26 এপ্রিল পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় একটি অংশে এই তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। আজ দুপুরে সংস্থাটি এই তথ্য জানায়। বিডব্লিউটি জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে গরমের দাপট সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রার পারদ চরম আকার ধারণ করতে পারে। এ সময় দেশের কিছু কিছু জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় দিনের তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে খুলনা ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। হিট স্ট্রোক এড়াতে পরামর্শ দিয়ে ডব্লিউটি জানিয়েছে, তীব্র গরমে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে হিট স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। এজন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত যখন রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকে তখন প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়াই ভালো। দিনের বেলা ঘরে বা অপেক্ষাকৃত শীতল স্থানে অবস্থান করার চেষ্টা করুন। শরীর সতেজ রাখতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং ফ্রিজের অতিরিক্ত কনকনে ঠান্ডা পানি পান করা থেকেও বিরত থাকতে হবে। আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিল সহ 6 দফা দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি। আজ দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়, যা গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার। সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে কৃষক বিরোধী চুক্তি বাতিল, সংশ্লিষ্টদের বিচার, সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, ন্যায্য মূল্য নির্ধারণ এবং কৃষকদের জন্য ভর্তুকি ও রেশনিং ব্যবস্থা চালু। সমাবেশে নেতারা বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় এসব দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। যশোরের শার্শা উপজেলার বাগাসরায় স্বাস্থ্যবিধি না মানা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে 4টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলা প্রশাসনের এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। অভিযানে মোট 30,000 টাকা জরিমানা করা হয় 4টি প্রতিষ্ঠানে। এর মধ্যে আলমদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে 5,000, বাগাসরা নার্সিং হোমকে 10,000, জনসেবা ক্লিনিককে 5,000 এবং জোহরা ক্লিনিককে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে লাইসেন্স জটিলতা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসন। জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে 7.4 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এরপর জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। আজ স্থানীয় সময় 4:53 দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এই সমুদ্রের তলদেশের 10 কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। জাপানি সংবাদ মাধ্যম এনএইচকে জানিয়েছে, এই অঞ্চলে অল্প সময়ের মধ্যে 3 মিটারের বেশি উঁচু সুনামি আঘাত হানতে পারে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশো কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানকার ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কিনা সেটিও পরীক্ষা করা হচ্ছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।